নমস্কার, রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। বাংলার প্রাইম টাইম নিয়ে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে, আমার সঙ্গে রয়েছে বিশাখাও। আমরা কথায় কথায় বলে থাকি দিন বদলায় রং বদলায়। আমাদের গণতান্ত্রিক দেশে দিন বদলের সঙ্গে সঙ্গে রং বদল হতে আমরা বারবার দেখেছি, বারবার বিভিন্ন শক্তির উত্থান দেখেছি, পতন দেখেছি। আর সেই উত্থান পতনের আলোয় গোটা বিশ্বকে আমরা বারবার দেখতে চেয়েছি। আমরা চেয়েছি গোটা বিশ্ব গণতান্ত্রিকভাবেই এগোক, গণতান্ত্রিকভাবেই যদি দিন বদল হয় তাহলে গণতান্ত্রিক পদ্ধতি মেনেই গণতান্ত্রিক শক্তিকে মান্যতা দিয়েই রং বদল হোক। কিন্তু আমাদের আশেপাশে এমন অনেক বৃহৎ শক্তি রয়েছে বা কেউ কেউ রয়েছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা জনতার রায়কে মান্যতা দেয় না, যারা একদলীয় শাসন ব্যবস্থা নিজেদের দেশে কায়েম রাখে এবং তারা চায় যে বিশ্ব জুড়ে তাদের একাধিপত্য কায়েম হোক এবং সেটা নিজেদের অঞ্চল থেকেই, নিজেদের অবস্থানের ভৌগোলিক অঞ্চল থেকেই তারা সেটা শুরু করতে চায়। চীনের কথা বলছি। চীন আমাদের খুব বড় প্রতিবেশী। চীন এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর রাষ্ট্রগুলির অন্যতম, সামরিক দিক থেকেও অর্থনৈতিক দিক থেকেও। কিন্তু চীনারা বারবার সম্প্রতি এই দাবি করতে শুরু করেছিলেন যে একবিংশ শতক হতে চলেছে চীনের শতক। দক্ষিণ পূর্ব এশিয়া তথা গোটা দক্ষিণ এশিয়া তো বটেই, গোটা পৃথিবীতে চীন একাধিপত্য করবে, চীনের শাসন মেনে চলবে গোটা বিশ্ব। গোটা বিশ্বের কথা ছেড়ে দিন, দক্ষিণ পূর্ব এশিয়া তথা দক্ষিণ এশিয়াতেও চীনের একাধিপত্য বিরাট বড় চ্যালেঞ্জের মুখে। শুরুতেই বলছিলাম না, আমরা বলতে অভ্যস্ত যে দিন বদলায় রং বদলায়, কিন্তু এবার একটু উল্টো হয়ে যাচ্ছে। দিন বদলায় না, কিন্তু রং বদলে যায়। ভারতে দিন বদল ঘটিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র বৈদেশিক শক্তি করেছিল, যার মধ্যে বেজিংয়েরও ইন্ধন ছিল, সংযোগ ছিল বলে শোনা যাচ্ছে, সেই আন্তর্জাতিক শক্তি শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। ভারতে দিন বদল ঘটানো যায়নি। নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, আর তারপরেই রং বদলাতে শুরু করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি তথা গোটা দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক সমীকরণ, জিওপলিটিক্যাল সিচুয়েশন রং বদলাতে শুরু করেছে। যে চীন একাধিপত্য কায়েমের দুঃসাহস দেখানোর চেষ্টা করছিল, সেই চীন এবার প্রায় একঘরে বঙ্গোপসাগর এবং আরব সাগরের আশেপাশের একাধিক দেশ চীনের ফাঁদ এড়িয়ে, চীনের চক্রান্ত বুঝে সেসব এড়িয়ে আজ ভারতকেই অভিভাবক হিসেবে মেনে নিতে প্রস্তুত। কিভাবে সেই ঘটনা প্রবাহ এগোচ্ছে গত এক মাস ধরে, খুব দ্রুত কিভাবে রং বদলে যাচ্ছে, সেই বিশদ তথ্য আজকের বাংলার প্রাইম টাইমে তুলে ধরবো আমি আর বিশাখা। मैं नरेंद्र दामोदर दास मोदी আজ যা নিয়ে কথা বলবো তার সঙ্গে আমার আপনার চারপাশ পাড়া প্রতিবেশীর খুব মিল রয়েছে। কেন বলুন তো? ধরুন আপনি রাত বিরেতে খুব সমস্যায় পড়ে পাশের বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়লেন, প্রাণপণে বললেন দরজাটা খুলুন, খুব প্রয়োজন। আর সেই প্রতিবেশী নেমে এলেন বটে, কিন্তু আপনার বাড়ি পর্যন্ত গিয়ে সমস্যার সমাধানে এগোলেন না, অথবা কোনো সাহায্য করলে পরে তার মূল্যটাও আপনাকেই চুকাতে হলো। এমনটাই ঘটছে জানেন, আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এমনটাই ঘটছে। যারা এশিয়ার সুপার পাওয়ার বলে চীনকে নিয়ে নাচেন, এই খবরটা তাদের কাছে খুব একটা সুখের নয়। কারণ আমাদের প্রতিবেশী দেশ যেমন বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, এই দেশগুলো বুঝে গেছে প্রয়োজনে পাশে দাঁড়িয়ে প্রকৃত বন্ধু ও অভিভাবকের দায়িত্বটা পালন করে ভারতই। আর চীন শুধু প্রতিশ্রুতি দেয়, প্রতিবেশীকে লাল চোখ দেখায়, কিন্তু সাহায্যের হাতটা বাড়ায় না। ঠিক যে কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন থেকে খালি হাতে ফিরতে বাধ্য হলেন। শুধু আর্থিক প্রতিশ্রুতি ছাড়া কিছুই মিলল না দুদিনের চীন সফরে। তাই প্রতিবেশী রাষ্ট্র নেতারাও জানেন দক্ষিণ পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ায় যদি সত্যি
কেউ তাদের মিত্র দেশ হয় তাহলে শুধু ভারতবর্ষ। আসুন কয়েকটা ছবি শুরুতেই দেখে নিই। নরেন্দ্র মোদী তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রী হিসেবে, বিশ্বের বৃহত্তম জনসংখ্যার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য শপথ নিয়েছেন। এবং সেই শপথে কারা এসে উপস্থিত হয়েছিলেন? সবার আগে উজ্জ্বল উপস্থিতি শেখ হাসিনার, বাংলাদেশের প্রধানমন্ত্রী। লাগাতার একের পর এক মেয়াদে তিনি বাংলাদেশে বিপুল ভোটে জয়যুক্ত হচ্ছেন এবং বাংলাদেশের জনতার উপর তার জনপ্রিয়তা, তার প্রভাব, তার কর্তৃত্ব অপরিসীম। সেই শেখ হাসিনা নরেন্দ্র মোদীর শপথ গ্রহণে এবারও উজ্জ্বল উপস্থিতি নিয়ে হাজির হয়েছিলেন। শুধুমাত্র শেখ হাসিনা নন, প্রতিবেশী সমস্ত দেশ, প্রায় সমস্ত দেশ যারা ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে চলাকেই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ওয়াইজ ডিসিশন বলে মনে করছে, সবচেয়ে বিবেচকের মতো সিদ্ধান্ত বলে মনে করছে, সেই সব দেশের রাষ্ট্রপ্রধানরা এসেছিলেন। রনিল বিক্রমসিংঘে, শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধান রনিল বিক্রমসিংঘে, তিনিও নরেন্দ্র মোদীর শপথে ভারতে এলেন, নয়াদিল্লিতে হাজির হলেন। সেই শপথের তিনি সাক্ষী থাকলেন। এবং শ্রীলঙ্কা চীনা ঋণের ফাঁদে ফেঁসে যেভাবে দেউলিয়া হয়ে গিয়েছিল, যেভাবে গোটা শ্রীলঙ্কা অরাজকতা এবং নৈরাজ্যের কবলে চলে গিয়েছিল, যেভাবে মাসাধিক কাল ধরে শ্রীলঙ্কায় একটা শাসন, আইন কানুন, প্রশাসনবিহীন অবস্থা আমরা দেখেছিলাম, সেই অবস্থা থেকে শ্রীলঙ্কাকে বেল আউট করতে, শ্রীলঙ্কাকে মুক্তি দিতে পাশে দাঁড়াতে কেউ এগিয়ে আসেনি, শুধুমাত্র ভারত ছাড়া। আজ শ্রীলঙ্কার নেতৃত্ব সে কথা স্বীকার করছেন এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধান নরেন্দ্র মোদীর শপথ গ্রহণে হাজির হয়ে সেই বার্তা স্পষ্টভাবে দিয়েছেন। আরও বার্তা তারা দিয়েছেন, সে প্রসঙ্গে পরে আসছি। আরেকটা ছবি দেখে নিন। ভুটানের তরফ থেকেও প্রতিনিধিত্ব সুনিশ্চিত করা হয়েছিল নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে। আমাদের প্রত্যেকটি প্রতিবেশী দেশ, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এমনকি যে মালদ্বীপকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করার জন্য উঠে পড়ে লেগেছিল বেইজিংয়ের প্রশাসন, যে মালদ্বীপে প্রায় অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতার হাত বদল ঘটানো হচ্ছিল, যে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে দিয়ে ভারতের বিরুদ্ধে তোপ দাগানো শুরু হয়েছিল, সেই মালদ্বীপের সেই প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তিনিও নরেন্দ্র মোদীর শপথে শেষ পর্যন্ত হাজির হলেন এবং ভারতের সঙ্গে সম্পর্ক তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কথা খুব স্পষ্টভাবে বলে গেলেন। ছবিগুলো দেখলেন নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের এই ছবিগুলো আপনারা দেখলেন। সেখানে কিভাবে ভারতের সমস্ত প্রতিবেশী রাষ্ট্র, বিশেষ করে বঙ্গোপসাগর এবং আরব সাগরকে ঘিরে যে সমস্ত প্রতিবেশী দেশ রয়েছে, যাদেরকে কাজে লাগিয়ে একসময় ভারতকে ঘিরে ফেলার কথা ভাবছিল, দুঃস্বপ্ন দেখছিল চীন, সেই প্রত্যেকটি দেশ এখন কিভাবে ভারতের সঙ্গে সবচেয়ে মজবুত গাঁটছড়া বেঁধে এগোতে চাইছে, সেই ছবিটা দেখালাম।